বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব ভাষা শহীদ আবুল বরকত সম্পর্কে কিছু তথ্য। ভাষা আন্দোলনের অমর শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দুপুর 3টায় আবুল বরকত পুলিশের লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাসের কবল থেকে বাঁচার জন্য অন্যান্য ছাত্রদের সাথে ঢাকা মেডিকেল কলেজে অবস্থান নিয়েছিলেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতাকে উৎসাহ দিচ্ছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং রাত 8:15 মৃত্যুবরণ করেন। 2000 সালে বাংলাদেশ সরকার শহীদ আবুল বরকতকে মরণোত্তর 21 পদকে ভূষিত করেছেন। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন তাম্রলিপি প্রকাশনের প্রকাশক তারিকুল ইসলাম রনি। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। এখন তো ভাষার মাস, এবং ভাষার মাসের একটা অন্যতম বৈশিষ্ট্য আমাদের সবার কাছে হচ্ছে প্রাণের মেলা, বইমেলা। তো বইমেলা একদমই শেষের দিকে, কেমন গেল এবারের মেলা? প্রথমে বলে রাখি, এটা শুধু এখন বইমেলা নেই, এখন বই উৎসব হয়ে গেছে। বাঙালির সবচেয়ে বড় উৎসব বইয়ের উৎসব। এবারে বইমেলাটা খুবই চমৎকার। এবারে বইমেলার পরিসর অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক প্রতিটি স্টলের সামনে পর্যাপ্ত পরিমাণে স্পেস দেওয়া আছে, নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। এক কথায় বইমেলা অসাধারণ বইমেলা, এবং পাঠকদের সারা প্রথম দিন থেকে খুব ভালো। তো আপনি হচ্ছেন তাম্রলিপির প্রকাশনীর কর্ণধার। আপনাদের প্রকাশনা সংস্থার আসলে যে কটা ভালো ভালো প্রকাশনা সংস্থার নাম আমাদের সবার মুখে মুখে থাকে, তার মধ্যে একটা হচ্ছে তাম্রলিপি। তো তাম্রলিপি থেকে এবার কি কি ধরনের বই আপনারা বের করেছেন? তাম্রলিপি বরাবর যে কাজটি করে, এবারে সেটি করেছে শিশু কিশোরদের উপযোগী বই সবসময় বেশি করে, বিশেষ করে কিশোরদের উপযোগী। কিশোরদের মাঝখান থেকে গণিত ভীতি দূর করার জন্য প্রথম যে কাজটা আমরা শুরু করেছিলাম, গণিতের বই বের করা। সেই গণিতের বই এবারে অনেকগুলো বেরিয়েছে, বিজ্ঞান বিষয়ক অনেকগুলো বই বের হয়েছে। মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন ক্রেনিয়াল বের হয়েছে। এছাড়া ইতিহাস বিষয়ক বই বেরিয়েছে, অনেক কিশোরদের উপযোগী সবচেয়ে বেশি বই বেরিয়েছে আমাদের এখান থেকে। তো আপনি বলছেন যে বিজ্ঞান এবং গণিত নিয়ে কাজের ব্যাপারে আপনাদের আগ্রহটা অনেক বেশি। তো এটা কাজ করার পিছনে কারণটা কি? বিজ্ঞান এবং গণিত নিয়ে স্পেশালি কেন কাজ করছেন? আচ্ছা, এটা বলি। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের উদ্যোগে যখন বাংলাদেশে গণিত অলিম্পিয়াড শুরু হয়, তখন সেটাতে আমরা অংশগ্রহণ করি এবং যাওয়ার পরে দেখি যে গণিতের প্রতি ছেলেমেয়েদের ভীতি দূর হচ্ছে, তাদের পড়ার আগ্রহ আছে, কিন্তু বইয়ের খুব অভাব, একদম কোনো ভালো বই নেই। তখন আমরা উদ্যোগ নিয়ে স্যারের সঙ্গে কথা বলে, স্যার আমরা কি করতে পারি, গণিত বই বের করতে চাই। তার উৎসাহ এবং উদ্দীপনাতেই গণিত বই আমরা বের করা শুরু করি, এবং এখন পর্যন্ত অব্যাহত আছে সেটা। আচ্ছা, তো গণিত নিয়ে তো আপনাদের গণিত, পদার্থবিজ্ঞান এবং বিজ্ঞানের অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সবগুলো নিয়েই প্রচুর আপনাদের বই আছে। তো এবার যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কি কি বিষয়ের বইগুলো আছে বিজ্ঞান এবং গণিত বিষয়ক? আচ্ছা, এবার আমরা সংখ্যাতত্ত্ব নিয়ে গণিতের 4টা বই করেছি। আচ্ছা, সংখ্যাতত্ত্ব শুরু, একটি হচ্ছে সংখ্যাতত্ত্ব, সংখ্যাতত্ত্ব কম্বিনেটরিক্স, এইভাবে 4টা বই আমরা করেছি। আচ্ছা, আর বিজ্ঞানের 2টো বইয়ের কথা উল্লেখ করার মতো, একটি হচ্ছে ওরা কেন আসেনি, এই বইটা লিখেছেন বিজ্ঞান বক্তা আসিফ। এই বইটা আসলে বিষয়বস্তু হচ্ছে ভিন গ্রহে আসলে কোনো প্রাণী আছে কিনা, এবং সেই প্রাণী থাকলে তাদের আদৌ আসা সম্ভব কিনা, কিংবা তারা যদি আসে তাহলে কিভাবে আসবে, আসার পরে কি ধরনের ঘটনা ঘটতে পারে, এই ধরনের বিশ্লেষণমূলক খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আরেকটা হচ্ছে হিমাংশু করের টাইম ট্রাভেল। আচ্ছা, এটা কি বিষয়? নামটা শুনে মনে হচ্ছে যে সময় ভ্রমণ বিষয়। সময় ভ্রমণ, টাইম ট্রাভেল হচ্ছে এটা বিষয়টা হচ্ছে যে অতীত ভ্রমণ করা সম্ভব কিনা, কিংবা ভবিষ্যতে যাওয়া সম্ভব কিনা। যেতে হলে তো যেতে হবে টাইম মেশিনে, সেই টাইম মেশিনের ডিজাইন কি হতে পারে, সেই টাইম মেশিন আদৌ বানানো সম্ভব কিনা, কিংবা টাইম মেশিন বানানো হলে সেটা দিয়ে কিভাবে পরিবহন করা যাবে। এটাতে এমনকি বিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এখানে, অতীত থেকে শুরু করে ভবিষ্যতে কি ঘটবে এই ধরনের। খুব ইন্টারেস্টিং বই একটি। আচ্ছা, এবং এখানে নিশ্চয়ই পদার্থবিজ্ঞান বিষয়ক অনেক লেটেস্ট কিছু তথ্য আছে। পদার্থবিজ্ঞান অনেক লেটেস্ট তথ্য দেওয়া আছে। আর ক্রেনিয়ালের কথা বলছেন মোহাম্মদ জাফর ইকবালের এবারে যে সায়েন্স ফিকশনটি, তো ক্রেনিয়ালের বিষয়বস্তুটা কি ধরনের? আচ্ছা, জাফর ইকবাল স্যার এবার ভিন্ন ধর্মী একটি বই লিখেছেন। প্রতি বই সে সায়েন্স ফিকশন লিখেন, এবার হচ্ছে ক্রেনিয়াল। ক্রেনিয়ালটা হচ্ছে একটি নগরী ধ্বংস হয়ে যায়, সেই নগরটি ধ্বংস হয়ে যাওয়ার পরে সেখানে আবার পুনর্স্থাপন করা হবে, নগরী নতুন গঠন করা হবে, নতুন শুরু হবে। সেই সভ্যতা নতুন করে শুরু করার জন্য তারা মানুষকে মাথায় ক্রেনিয়ালের লাগিয়ে দেবে, ব্রেনটাকে নিয়ন্ত্রণ করার জন্য, যেন মানুষ যেন দুষ্টামি করতে না পারে, সে উল্টাপাল্টা চিন্তা করতে না পারে, এই জন্য ক্রেনিয়াল দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা হবে। মানুষের পিছন সাইডে 2টা
তার লাগিয়ে দিয়ে কোয়ান্টাম কম্পিউটার রিলেটেড মনে হয় কিছু ব্যাপার, কোয়ান্টাম ব্যাপার, তার লাগিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। বাহ, খুবই চমৎকার, খুবই ইন্টারেস্টিং। বইগুলো অবশ্যই পড়তে হবে, বোঝা যাচ্ছে, এবং আমাদের বন্ধুরাও নিশ্চয়ই খুবই আকৃষ্ট হয়েছে গল্পগুলো শুনে। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমি আনিকা। কেমন আছো বন্ধু? আমিও খুব ভালো আছি। ঝটপট বলে দাও, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বুঝিনি, আরেকবার বলো। জীব জগৎ, ঠিক আছে। জীব জগৎ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে বর্ণহীন প্লাস্টিড কোনটি? ক ক্রোমোপ্লাস্ট, ক লিউকোপ্লাস্ট, ক ক্লোরোপ্লাস্ট। খ লিউকোপ্লাস্ট নিলাম, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম কত সালে প্রয়োগ করা হয়? ক 1903, খ 1904, গ 1905। ক 1903 নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল গ 1905। আরো একজন বন্ধু আছে। হ্যালো, আমি সামিয়া বলছি। কেমন আছো সামিয়া? জি ভালো। আপু, তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য, ঠিক আছে। ইতিহাস ও ঐতিহ্য থেকে থাকছে বন্ধু তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে কোন সুবেদার জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করেন? ক কুতুবউদ্দিন, খ ইসলাম খাঁ, ক শাহবাজ খাঁ। ইসলাম খাঁ। খ ইসলাম খাঁ, একটু ভেবে চিনতে বললে মনে হয়। যাই হোক, উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ইংরেজ বণিকেরা ভারতবর্ষের কোথায় বাণিজ্যের কুঠি স্থাপন করে? ক সুরাট, খ মিরাট, গ কলকাতা। অপশন ক সুরাট। অপশন ক সুরাট নিলাম, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ যাব। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে দিল্লির বিখ্যাত মতি মসজিদের নির্মাণ খরচ 1,60,000 টাকা। এই মসজিদ নির্মিত হয় 1660 সালে। এই মসজিদের নির্মাতা কে ছিলেন? অপশনগুলো হচ্ছে ক সম্রাট আকবর, খ সম্রাট আওরঙ্গজেব, গ সম্রাট জাহাঙ্গীর। দ্রুত বলতে হবে, অপশন ক পুরো অপশনটি বলতে হবে। সম্রাট আওরঙ্গজেব। অপশন খ সম্রাট আওরঙ্গজেব নিলাম, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। ভাই, আবার আপনার কাছে ফিরছি। কথা হচ্ছিল যে এবারের বইগুলো সম্পর্কে, এবং গণিত, সায়েন্স ফিকশন, বিজ্ঞান বিষয়ক বইগুলো সম্পর্কে জানলাম। এবার আর কোন কোন ধরনের বই আপনারা বের করেছেন? গণিত, বিজ্ঞান, সায়েন্স ফিকশন বাদ দিয়ে যদি বলি। সেটা কিশোরদের উপযোগী নাকি বড়দের? কিশোর, বড়, সবার কথাই জানতে চাচ্ছি আসলে। বড়দের দুটো বই নিয়ে কথা বলি। আচ্ছা, সেটা হচ্ছে গুলতিন খান তার জীবনের প্রথম বই লিখেছেন। আচ্ছা, সেটার নাম হচ্ছে আজকেও হাটবিরাম, একটি কবিতার বই। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে খুবই মেলার আকর্ষণীয় বই, এবং খুবই মানুষ আগ্রহ নিয়ে বইটা সংগ্রহ করছে। আচ্ছা। আর দ্বিতীয় বইটা হচ্ছে একটি উপন্যাস বের করেছি আমরা, শাহরিয়া হোসেনের স্বর্ণপ্রাতে নাম। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে সোনারগাঁয়ে যে পানাম নগরী ছিল, সেই পানাম নগরীর উপরে ঐতিহাসিক একটি উপন্যাস। আপনি বলছিলেন যে এবারও প্রতিবারের মতোই কিশোরদের উপযোগী, শিশু কিশোরদের উপযোগী বিজ্ঞান বিষয়ক এবং গণিত বিষয়ক অনেক ধরনের বই বের করেছেন। তো একটু জানতে চাই যে যারা পাঠক এই বইগুলোর, তাদের আগ্রহ কেমন বইগুলো সম্পর্কে? পাঠকের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে আমাদের বইয়ের প্রতি, কারণ আমরা সবসময় পাঠকের চাহিদা, পাঠকের রুচি এবং পাঠকের পছন্দ সবকিছু চিন্তা ভাবনা করে বইটা করি, প্রকাশ করি। কারণ প্রতি বছর আমরা দেখি পাঠক কি ধরনের বইগুলো গ্রহণ করছে। তো আমাদের পাঠক সবসময় ভালো, সারা ভালো পাচ্ছি আমরা। আপনি তো দীর্ঘ 9 বছর ধরে তাম্রলিপি বইমেলায় অংশ নিচ্ছে, তো যেহেতু আপনার অভিজ্ঞতার ঝুলি আসলে অনেকই ভারী, তো সেইখান থেকেই জানতে চাচ্ছি যে এবারের বইমেলায় সার্বিক পরিস্থিতিটা কেমন? অন্যান্য যে প্রকাশনা থেকে যে বইগুলো বের হচ্ছে সেগুলোর মান, এবং পাঠকদের সেসব বইগুলোর প্রতি আগ্রহটা কি ধরনের আছে? যেসব প্রকাশনাগুলো ভালো বই করছে সেগুলো আগ্রহ সবসময় পাঠকের ভালো থাকে, এবং তারা ভালো করছে। আর যারা প্রকাশনা শুধুমাত্র পাণ্ডুলিপি বিচার না করে, যাচাই বাছাই না করে, এডিট না করে ভুল বই বের করছে, সেগুলোর প্রতি আসলে পাঠকের খুব বেশি সাড়া পাচ্ছে না। আর শিশু কিশোরদের নিয়ে কাজ কেমন হয়েছে এবারের মেলাতে? শিশু কিশোরদের অনেক কাজ হয়েছে, কিন্তু সেটা চাহিদার তুলনায়
খুবই সামান্য, আচ্ছা। আরো বেশি কাজ হওয়া উচিত, কারণ শিশুদের লেখক পাওয়া খুব দুষ্কর। শিশুদের উপযোগী লেখাটা খুবই কঠিন, বড়দের উপযোগী লেখা খুবই সহজ। আচ্ছা। শিশুদের লিখতে হলে শিশুদের রুচির উপর বুঝতে হয়, শিশুদের মন মানসিকতা বুঝতে হয়, সেটা বুঝে লিখতে হয়। লেখকের খুবই সংকট এখানে। আপনারা প্রকাশকের জায়গা থেকে কি ধরনের উদ্যোগ নিতে পারেন যে এই যে বইয়ের সংকট শিশু কিশোরদের জন্য সেটা কাটিয়ে তোলার জন্য? সেক্ষেত্রে লেখকরা যখন বইটা শিশুদের উপযোগী লেখেন, তখন তাদের সঙ্গে আমরা একটা পরামর্শ করি যে আপনি যে বইটা লিখছেন কাদের উপযোগী বই, এটা কোন শ্রেণী কোন বয়সের ছেলে মেয়েদের উপযোগী। তাদের যে পাঠ্যপুস্তকে বইটা আছে, তারা যে ক্লাসে পড়াশোনাটা করে, ধরেন 6-এ ছেলে মেয়ে, তাকে তো আর আমি 9-এর ছেলে মেয়ে একই ধরনের বই লিখে দিলে হবে না। তারপর আমি যদি তাকে বলি যে একটা বই লিখেছি আমরা টাইম টেবিল, বা যে কোনো একটা বই লিখেছি, তুমি 9-এর ছেলে মেয়ে পড়ো কিংবা 6-এর ছেলে মেয়ে পড়ো বা ইন্টারমিডিয়েট, একই ধরনের মেধা তাদের না। তো আমাদের তখন লেখকদের সঙ্গে কথা থাকে যে আপনি একটা টার্গেট বেস করেন, যে এক শ্রেণী হয় 6-7 করেন বা 8-9 করেন বা ইন্টারমিডিয়েট করেন বা আরও নিচে করেন, এই বেসটাকে করে, এই টার্গেট পিপুলটাকে করে, এই ছাত্রছাত্রী করে বইটা লেখেন, তাহলে তার উপকৃত হবে এবং ভালো হবে লেখার মান। তো এটা তো গেল এবারের বইমেলা সম্পর্কে এবং সার্বিক কিছু আলোচনা তো হলো। একটু জানতে চাচ্ছি, পিছনের দিকে তাকাতে চাই। আসলে আপনারা তো 9 বছর ধরে অনেক রকমই বই বের করেছেন, তো আমি যদি কিছু পুরনো বই সম্পর্কে জানতে চাই উল্লেখযোগ্য, সেগুলোর কথা একটু যদি শেয়ার করেন। আচ্ছা, পুরনো বই সব প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সে ঘুরে ফিরে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের কথা বলতে হয়। উনি একটা বই লিখেছেন পদার্থবিজ্ঞানের প্রথম পার্ট। এটা হচ্ছে ছেলে মেয়ে, পদার্থবিজ্ঞান যে কোনো কঠিন বিষয় না, এটা যে মুখস্থ করার কোনো বিষয় না, এটা যে বুঝে এবং কি জানার মতো একটা বিষয়, খুবই মজার ইন্টারেস্টিং বিষয়। পদার্থবিজ্ঞানকে কিন্তু বলা হয়েছে মাদার অফ সায়েন্স। মাদার অফ সায়েন্স, হ্যাঁ, এই মা তো ভয়ের কিছু না, কিন্তু আমাদের অনেক শিক্ষক বা অনেক নিজেরা আমরা একে ভয় পেয়ে যাই, কিন্তু এই ভয়টাকে দূর করার জন্য তার খুব মজা করে, খুবই সহজভাবে, সহজ সরল ভাষায়। এটা নিশ্চয়ই শিশু কিশোরদের উপযোগী বইটা। কিশোরদের উপযোগী, শিশুরা, কিশোরদের একদম 9-10 ছেলে মেয়েদের উপযোগী, যারা পদার্থবিজ্ঞানে মানে একটু জানতে শুরু করেছে, 9-10 ছেলে মেয়েদের উপযোগী। এটা খুবই একটা ইন্টারেস্টিং বই। এছাড়াও আসিফ ভাইয়ের কিছু বই আমরা করেছিলাম, বিজ্ঞান বক্তা আসিফের মহাজাগতিক আলো ফিরে দেখা, বিবর্তন নিয়ে আসিফ ভাইয়ের খুব ভালো একটা বই আছে, বিবর্তনের পথ ইতিহাসের বাকে। আরেকটি বইয়ের কথা না বলে নয়, হিমাংশু করের স্ট্রিং থিওরি নিয়ে একটা বই লেখা, কতবারের বই। স্ট্রিং থিওরির উপর বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বই আর বের হয়নি, ওটাই প্রথম বই ছিল। ওই বইটা বের করতে গিয়ে আমরা অনেক, এটা নিশ্চয়ই চ্যালেঞ্জিং ছিল, চ্যালেঞ্জিং ছিল। আমরা নিজেরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে বইটা আসলে পাঠক গ্রহণ করবে কিনা। এই বিষয়টা তুলনামূলক অপরিচিত পাঠকদের কাছে, পাঠকের কাছে অপরিচিত, এবং লেখক তো আমাদের কাছে অপরিচিত ছিল যে সে আসলে এটা লেখার উপযোগী কিনা। কিন্তু শেষে আমরা দেখলাম না, তার লেখার মান অত্যন্ত ভালো এবং পাঠকের ছাড়াও অনেক ভালো, পাঠক খুব ভালোভাবে গ্রহণ করেছে, যেটার ফল এবার পাচ্ছে সেই লেখক, তাই এবার টাইম টেবিল বইটা খুব ভালোভাবে ছেলেমেয়েরা গ্রহণ করছে। আপনি বলছেন যে যেহেতু আপনারা হচ্ছে শিশু কিশোরদের জন্য বই করছেন, আমরা দেখি যে তাম্রলিপিতে সবসময় তরুণ লেখকদের বই প্রচুর পাওয়া যায়, তো এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। প্রকাশনা জগতে যেহেতু আমাকেও সবাই বলে আমি তরুণ প্রকাশক, হ্যাঁ, আমি তরুণ লেখকদেরকে প্রাধান্য সবসময় বেশি দিই, কারণ আজকে যে তরুণ সেই 2 দিন পরে প্রবীণ হবে। কারণ আমরা যদি তরুণদেরকে তৈরি না করি, এখন যারা প্রবীণ আছে তারা যখন হারিয়ে যাবেন বা তাদের লেখা যখন বন্ধ হয়ে যাবে, তখন কারা লিখবেন? এই জন্য তরুণদেরকে সবসময় প্রায়োরিটি দিই। এবারও বুয়েটের কয়েকটা ছেলে, তরুণ ছেলে বই লিখেছেন, ঢাকা ভার্সিটির কয়েকটা তরুণ ছেলে বই লিখেছেন, এবং তার বিষয়ভিত্তিক বই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখন কিশোর তরুণীরা ভূতের বইয়ের আগ্রহ তাদের কমে যাচ্ছে, সায়েন্স ফিকশনের আগ্রহ তাদের বাড়ছে। আর সায়েন্স ফিকশনের পাশাপাশি তাদের এখন পিওর সায়েন্স, যেটা পপুলার সায়েন্স যেটাকে বলে, জনপ্রিয় বিজ্ঞান, এটার প্রতি তাদের আগ্রহ বাড়ছে, এবং আমাদের লেখকরা খুব ইন্টারেস্ট নিয়ে লেখাগুলো লিখছেন, এটার পাঠক দিন দিন খুবই বেড়ে চলে যাচ্ছে। চমৎকার। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো বন্ধু? আমি নুরিন আঞ্জুম। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। বন্ধু হচ্ছে আমাদের নিয়মিত কলার, ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব? কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সবজি চাষে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ক চতুর্থ, খ তৃতীয়, গ ষষ্ঠ। অপশন খ তৃতীয়। অপশন খ তৃতীয়, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ক ভিভি গিরি, খ সি রাজা গোপালচারিয়া, গ রাজেন্দ্র প্রসাদ। দ্রুত বলতে হবে। অপশন গ রাজেন্দ্র প্রসাদ। অপশন গ রাজেন্দ্র প্রসাদ নিলাম, এবং উত্তর সঠিক।
অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? না। ঠিক আছে, আমরা আরো কথা বলবো ভাইয়া, আর অনেক কিছু জানার আছে আপনার কাছে। এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো হ্যালো আপু। হ্যালো, কে বলছো? হ্যালো আপু। হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছো বন্ধু? আমি নুসরাত। নুসরাত, কেমন আছো? জি আপু ভালো, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। নুসরাত, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। আমার প্রশ্নের উত্তর দিবে, তবে স্ক্রিনে দেখানো ছবিটি ভালো করে লক্ষ্য করো। প্রশ্নটি হচ্ছে, ব্রিটিশ বিরোধী এই বিপ্লবী নেতার নাম বলো। ক নেপাল নাগ, খ ডক্টর রঙ্গলাল সেন, ক ক্ষিতীশ ঘোষ। রঙ্গলাল সেন। খ ডক্টর রঙ্গলাল সেন নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল ক নেপাল নাগ। জানা হলো। ভাই আবার আপনার কাছে ফিরছি। আপনার কাছে শুনছিলাম যে আপনি বলছিলেন যে এবার শিশু কিশোরদের উপযোগী বই প্রচুর থাকলেও চাহিদার তুলনায় অনেকটাই কম। তো সেটা নিয়ে তো কথা হলো, একটু জানতে চাচ্ছি যে বইয়ের কথা তো শুনলাম, কিন্তু পরিবেশটা কেমন? শিশু কিশোরদের উপযোগী পরিবেশ কি এবার আছে মেলাতে? শিশু কিশোরদের জন্য যে কর্নারটি করা হয়েছে, শিশু কর্নার খুবই চমৎকার একটি জায়গায় করা হয়েছে। মেলার একদম প্রথম অংশে পানির ফোয়ারা করা হয়েছে, শিশুদেরকে দেখার জন্য সিসিম পুল আছে, এবং অনেক ধরনের খেলনা হয়, গান হয়, অনুষ্ঠান হয়। এমনকি প্রতিটি স্টলের অঙ্গসজ্জা খুবই সুন্দর। প্রতিটি স্টলের সামনে পর্যাপ্ত পরিমাণে স্পেস দেওয়া আছে, যেখানে শিশুরা অবাধে ঘুরতে পারে। এক কথায় চমৎকার পরিবেশ। আচ্ছা, খুবই ভালো। তো একটু এবার অন্যদিকে একটু যাই। এখন হচ্ছে তথ্য প্রযুক্তি দিন দিন প্রচুর উৎকর্ষ সাধন হচ্ছে। তো এটাতে কি আপনার কি মনে হয় যে এক্ষেত্রে পাঠক বাড়ছে কি কমছে? বইয়ের ক্ষেত্রে বা প্রকাশনার ক্ষেত্রে কি এর প্রভাব, কোনো বিরূপ প্রভাব কি পড়েছে? কোনো প্রভাব তো পড়েছে, কিন্তু সেটা পজিটিভ। আচ্ছা, এটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? কারণ এটা বিরূপ না, এটা হচ্ছে পজিটিভ প্রভাব আমাদের জন্য। কারণ তথ্য প্রযুক্তির প্রসার ঘটার সঙ্গে সঙ্গে মানুষের দোরগোড়ে পৌঁছে যায় আমাদের খবরটি। আমরা কোনো একটি ভালো বই প্রকাশ করলে সেটা ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, বা যে কোনো মাধ্যমে আমরা খুব দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে পারি যে আমরা এই ধরনের বইটা প্রকাশ করছি, এটা বিষয়বস্তু এটা, এবং পাঠক তখন সেই বইটা তার যদি পছন্দ হয় বিষয়বস্তু সেটা সংগ্রহ করে। কিন্তু অনেকাংশে অনেকে বলে যেটা যে ই বুক এখন যেহেতু এতটা পপুলার হয়ে যাচ্ছে, কাগজের বইয়ের প্রকাশের ক্ষেত্রে কি একটা বাধা সৃষ্টি হয়ে যায় অনেক ক্ষেত্রে। এটা আপনি একজন প্রকাশক হিসেবে কিভাবে দেখবেন? আমি আসতাম এই কথাতে, ই বুকটা হওয়ার কারণে আরো ভালো হয়েছে। কারণ ই বুকটা যখন ছেলেমেয়েরা পড়ছে, হয়তো অনেকে সময় পাচ্ছে না বইটা পড়ার, রাস্তা চলার পথে হয়তো এই বুকটা সে দেখে নিচ্ছে নিজে, পড়ার মাঝখানে যদি বইটা ভালো লাগে সে তখন সেই বইটা কালেকশন করে। কারণ কাগজের বইয়ের যে আনন্দ, 4 কালারের প্রচ্ছদ, কাগজের যে সুবাস, বা বইটা বুকের উপর নিয়ে পড়ার যে আনন্দ, নতুন বই সংগ্রহ করে রাখার, লাইব্রেরি নিজের সেলফে রাখার যে আনন্দ, সেটা তার ই বুকে পাচ্ছে না। ই বুকে দেখার কারণে সেই বইটা সে হয়তো তখন সঙ্গে সঙ্গে কালেকশন করছে। সেটা ই বুক একজন আরেকজনের পরিপূরক, কেউ কারো জন্য ক্ষতিকারক না। আচ্ছা, আপনি বলছিলেন যে প্রচ্ছদ এবং অলংকরণের বিষয়টি, এটা তো বাচ্চাদের বইয়ের ক্ষেত্রে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই যেহেতু আপনারা শিশু কিশোরদের নিয়ে প্রচুর কাজ করছেন, তো তাদের বইগুলো প্রকাশের ক্ষেত্রে অলংকরণ এবং প্রচ্ছদের দিকে আপনারা কিভাবে সুপারভাইজ করেন? প্রথমে বলে রাখি, যে কোনো বইয়ের ক্ষেত্রে প্রচ্ছদ এবং সেই বইয়ের নাম খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। প্রথমে যদি নামটা শুনে বইটা ভালো লাগতে হবে, প্রচ্ছদটা দেখতে তাদেরকে খুবই চমৎকৃত হতে হবে, তারপরে মানুষ আকৃষ্ট হবে সেই বইয়ের প্রতি। আমরা সবসময় আমাদের যারা আর্টিস্ট বা যারা ইলাস্ট্রেশনে কাজ করেন তাদের সঙ্গে সবসময় বলি যে আপনারা যখন বইটা করবেন, বইয়ের বিষয়বস্তুর সঙ্গে অলংকরণের যেন সামঞ্জস্য হয়, মিল থাকে, এবং সেটা যেন অবশ্যই এমন কিছু না হয় যেটা শিশুরা অপছন্দ করবে। শিশুদের বা কিশোরদের কিংবা যে পাঠক সে বড়ই হোক না কেন, তার জন্য রুচিসম্মত এটা হয়, তাদের রুচির কথা বিবেচনা করে কাভারটা করতে হবে। আচ্ছা, তো এখন তাম্রলিপি যেহেতু অনেকগুলো বই প্রকাশ করেছে, অনেক ভালো ভালো কিছু বই প্রকাশ করেছে, এবং এক অর্থে পাঠকদের একটা নির্ভরশীলতাও আসলে তৈরি হয়ে গেছে তাম্রলিপির প্রতি। তো সামনের দিনগুলোতে তাম্রলিপি যদি বলি যে খুব একটা কোনো বড় প্ল্যান আছে গাঁকায়, তো সেটা কোনটা বলবেন আপনি? তাম্রলিপির সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে যে আমাদের যে উদ্দেশ্য, আমরা সবসময় নির্ভুল এবং ভালো বই করতে চাই, পাঠকের বিশ্বাস অর্জন করতে চাই, পাঠক যেন এটা আমাদের আস্থা রাখতে পারে যে তাম্রলিপির বই মানে নির্ভুল এবং সুন্দর বই। আর ভবিষ্যতে বই প্রকাশ করার আমাদের কিছু নিজস্ব প্ল্যান আছে আলাদা। সেটা হচ্ছে আমরা খুব দ্রুত শিশুদের কিশোরদের উপযোগী সায়েন্স এনসাইক্লোপিডিয়া প্রকাশ করবো এটা, এবং কি আমরা ইতিহাসের কিছু বই করব, ছেলে মেয়েদের জন্য মুক্তিযুদ্ধের উপরে কিছু বই করছি আমরা কিশোরদের উপযোগী করে। এই প্ল্যানটা আমাদের বড় কাজ সামনে আছে। এনসাইক্লোপিডিয়াটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি, এটা কি সামনের বই মেলাতে পাওয়া যাবে? আমরা আশা করছি এটা কাজ শুরু করে দেবো আমরা মার্চ মাস থেকেই।
আমরা আশা করছি আগামী বইমেলার আগে বইটা আমরা বাজারে আনতে পারবো। এটার ইলাস্ট্রেশন এগুলোর বিষয়টা কিভাবে আপনারা প্ল্যান করেছেন? আমরা এটা প্ল্যান করেছি যে প্রতিটি লেখার সঙ্গে যে ছবিটা থাকবে সম্পূর্ণ ছবি আমরা নতুনভাবে আঁকিয়ে নেব, আঁকিয়ে দিয়ে আমরা কোনো ছবি ডাউনলোড করে নিব না, কোনো পুরাতন ছবি কারো কাছে করবো না, এবং লেখাগুলো সবগুলো আমরা এডিট করাবো। লেখক লিখে দিবেন, সেখানে এডিটর সেটা এডিট করে একদম শিশুদের বা কিশোরদের উপযোগী লেখাটা হতে হবে, যেন সহজবোধ্য, খুব সহজে সে বুঝতে পারে এবং ছবিটা দেখে যেন সে নিজেও এটাকে কল্পনায় যেতে পারে। আচ্ছা, খুবই চমৎকার উদ্যোগ। আরো কথা বলবো, তবে একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো হ্যালো, আমি উপমা। কেমন আছো বন্ধু? ভালো আছি। আপু, তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য, ঠিক আছে। ইতিহাস ও ঐতিহ্য থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়? ক দিল্লি, খ ইসলামাবাদ, গ লাহোর। লাহোর। গ লাহোর নিলাম, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। চীনের মাঞ্চু রাজবংশের প্রথম সম্রাটের নাম কি? ক সানচি, খ সানজো, গ কিং হি। সানজো। খ সানজো নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক সানচি। আবার আপনার কাছে ফিরছি। তাম্রলিপি 9 বছর ধরে মেলাতে অংশ নিচ্ছে, একটু পিছনের দিকে জানতে চাই যে আপনার এই পেশাতে আসার চিন্তাটা হলো কি করে? আমাদের একটি পারিবারিক প্রকাশনা সংস্থা আছে, সময় প্রকাশন। আচ্ছা, এটা তো খুবই জনপ্রিয় একটি প্রকাশনা সংস্থা। সেটার স্বত্বাধিকারী ফরিদ আহমেদ হচ্ছে আমার মামা। আচ্ছা আচ্ছা, মামার হাত ধরে আসলে প্রকাশনাতে আসা। মামা আমাকে প্রকাশনার সমস্ত কাজগুলো শিখিয়েছেন, কিভাবে বই প্রকাশ করতে হবে, কিভাবে পাঠকের সঙ্গে আচরণ করতে হবে, কিভাবে লেখকদের কি করবে, সেখান থেকে আসলে আসা। আচ্ছা, তো ওনার উৎসাহেই কি পুরোটাই শুরু করা। আচ্ছা, তো একটু জানতে চাই, আপনি যেহেতু অভিজ্ঞতা আপনার আছে এবং আপনাদের এক অর্থে দুটো প্রকাশনা সংস্থার সাথে আপনি জড়িত, তো সেই ক্ষেত্রে জানতে চাচ্ছি যে তরুণ যারা আছে, আপনি নিজেও একজন তরুণ প্রকাশক, তো তরুণ যারা আছে, যারা প্রকাশনা সংস্থার ক্ষেত্রে আসতে চায়, এই ধরনের কাজ করতে চায়, তাদের জন্য এখন বর্তমানে সুযোগ কি রকম? প্রকাশনা ব্যবসাটা আসলে বাংলাদেশে অন্য যে কোনো ব্যবসার থেকে ভিন্ন। আচ্ছা, প্রকাশনা ব্যবসাতে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, তাকে নিজেকে অনেক বোঝার বিষয়বস্তু বই সম্পর্কে তাকে জানতে হবে, নিজেকে প্রুফ রিডিং জানতে হবে, বানান সম্বন্ধে পর্যাপ্ত ধারণা থাকতে হবে, তাকে এডিটিং সম্বন্ধে ধারণা থাকতে হবে। কারণ প্রুফ রিডার একটা বই বানান দেখে দিলেন, সেটা সঠিক দেখেছেন কিনা, কিংবা একজন এডিটর সেটা এডিট করে দিয়েছে, সেটা সঠিকভাবে এডিট করেছে কিনা, সেই দক্ষতা বা ক্ষমতা তার থাকতে হবে। তারপরে মার্কেটিং ব্যাপারটা বুঝতে হবে, পাঠকের কাছে কিভাবে বইটা পৌঁছানো যায় সেই ব্যাপারে তার দক্ষতা থাকতে হবে। বিষয় অনেক কিছু আসলে রিলেটেড, এটার সাথে অনেক কিছু রিলেটেড। আচ্ছা, বইটা কিভাবে বাইন্ডিং হচ্ছে, কিভাবে ছাপা হচ্ছে, ছাপার কোয়ালিটি আসলে বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। দেখে মোট কথা হুট করে প্রকাশনা ব্যবসা আসা যায় না, এটা প্রিপারেশন নিতে হবে, অনেক দিনের ট্রেনিং নিয়ে আসতে হবে এখানে। তো যদি প্রকাশনার শিল্পকে আরো সামনে এগিয়ে নিতে চায়, আপনি প্রকাশক হিসেবে বলতে চান কি কি করণীয় আছে এখন? প্রকাশনা শিল্পকে আসলে এগিয়ে নেওয়ার জন্য সরকারকে কিছু উদ্যোগ নিতে হবে। যেন একটি ভালো বই প্রকাশ হলে যদি সরকার সেটাকে আমাদের বাংলাদেশে যতগুলো জাতীয় গণগ্রন্থাগার আছে সেটার মাধ্যমে কিংবা জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে যদি কিছু বই তারা ক্রয় করে নেয় এবং সেই লাইব্রেরিতে পৌঁছে দেয়, তাহলে প্রকাশকরা অনেক উপকৃত হয়। এবং শিশু একাডেমির যেসব লাইব্রেরিগুলো আছে, প্রতিটা জেলায় শিশুদের বইগুলো যদি সেইসব লাইব্রেরির জন্য কিনে নেওয়া হয়, কিছু অংশ তারাও সুযোগ পাবে সব বইগুলো পড়ার। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য এবং আপনার জন্য রইল অনেক শুভকামনা। আপনাকে ধন্যবাদ এবং এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ। আমাদের একটি অনুরোধ, মেলা প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনারা বই মেলাতে আসুন, যারা এখন আসেননি নিজে একটি ভালো বই সংগ্রহ করুন এবং আপনার প্রিয়জনের হাতে একটি ভালো বই তুলে দিন। অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আবার আগামী সপ্তাহে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।